Try to understand here. This is our third class of this paid session. আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা মূলত কি আমাদেরকে বুঝতে হবে। দেখেন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্ট অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচটা কি? দেখেন, একটি সেন্টেন্স বা বাক্যের ডেফিনিশন কি? কতগুলো ওয়ার্ড অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই যে আমি এখন আপনাদের সামনে স্পিচ দিচ্ছি, তাই না? এই যে কথা বলছি, এটাকে কি বলা হয়? স্পিচ দেওয়া। তাহলে এগুলো কি? স্পিচ মানে কি? কথা মানে বাক্য। সেন্টেন্স ব্যবহার করছি। এই সেন্টেন্স তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। তা একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, অর্থাৎ একটি সেন্টেন্সের ভিতর যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটি ওয়ার্ডের একটা নাম আছে, প্রত্যেকটি ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলোকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে একটি সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা বোঝা যায়, অ্যাকচুয়াল মিনিংটা বোঝা যায়। পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচের পার্ট, অর্থাৎ বাক্যের অংশ, বাক্যের পার্ট। একটা বাক্যে যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলোর ভিতর কোন শব্দটি অন্য কোন শব্দের সাথে কানেক্টেড, কোন শব্দটি অন্য কোন শব্দের সাথে রিলেটেড, এইটাকে ইন্ডিকেট করতে যদি কেউ পারে, তাহলে সে একটি সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স, থট, অর্থ বুঝতে পারে। একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের যে নামগুলো থাকে, সেই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। দেখেন, করিম ইজ আ গুড বয়, এটা একটি বাক্য। এখানে যে শব্দগুলো আছে, করিম, এটাকে বলছি আমরা একটা নাউন। ইজ, এটা একটি ভার্ব। এ, এটা অ্যাজেক্টিভ। এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আর্টিকেল নামে কোনো কিছু নেই। এই জন্য অ্যাজ আ পার্টস অফ স্পিচ এ, অ্যান্ড বা দি যদি থাকে, সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। গুড, এটাও একটা অ্যাজেক্টিভ। বয়, এটা একটি নাউন। সো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম এই শব্দের ভিতরে, এই বাক্যের ভিতরে, এই নাম বলাটা আপনাকে শিখতে হবে। এই নাম আইডেন্টিফাই করাটা আপনাকে জানতে হবে। হি গোস টু স্কুল, হি শব্দটি একটি প্রোনাউন, গোস একটি ভার্ব, টু একটা প্রেপোজিশন, স্কুল একটি নাউন। আশিক ইটস রাইস, আশিক একটা নাউন, ইটস ভার্ব, রাইসটা নাউন। এই যে প্রত্যেকটি ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা আপনাকে শিখতে হবে। ওয়ার্ডস আর কনসিডার্ড as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes called parts of speech. There are 8 types of parts of speech according to their function in sentence. English language parts of speech total 8 প্রকার: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. দেখেন, আমি একটা বাক্য লিখছি, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই যে নিচের দিকে একটু খেয়াল করেন, এই বাক্যে ম্যাঙ্গো শব্দটি একটি নাউন, এটা একটা ফলের নাম। কিন্তু আরেকটি বাক্য লিখছি, দেখেন, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর অর্থ হচ্ছে এটি একটি আম গাছ। এই বাক্যে ট্রি শব্দটি নাউন, ম্যাঙ্গো শব্দটি একটা অ্যাজেক্টিভ, ট্রিকে মডিফাই করে। গাছটা কিসের গাছ? আমের গাছ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। দিস ইজ আ ম্যাঙ্গো, ওই ম্যাঙ্গোটি নাউন, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, ওই ম্যাঙ্গোটি অ্যাজেক্টিভ। পার্টস অফ স্পিচের চেঞ্জ হয় অবস্থানের পরিবর্তনের কারণে। স্পেলিং একই, শব্দের অর্থ একই, কিন্তু পার্টস অফ স্পিচে চেঞ্জ হওয়ার কারণে, বাক্যে ওয়ার্ডের অবস্থানের পরিবর্তনের কারণে সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যেতে পারে। বোঝেন কেউ? আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক শব্দটি ভার্ব, টু প্রিপোজিশন, হিমটা প্রোনাউন। সো আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, কথা বলি, কথা বলি। বাট আই হ্যাভ আ টক উইথ হিম,
আই হ্যাভ আ টক উইথ হিম। আমার তার সাথে একটি কথা আছে, তার সাথে আমার একটি কথা আছে। আই প্রোনাউন, হ্যাভটা মেইন ভার্ব, আটা অ্যাডজেক্টিভ, টক শব্দটি এখানে নাউন। এটা কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করা বোঝায় না, স্থির একটা অবস্থাকে ইন্ডিকেট করে। উইথ একটা প্রেপোজিশন, হিম এটা প্রোনাউন। তাহলে যে টক সাবজেক্টের পরে ছিল আগের বাক্যে, সেটা ভার্ব ছিল। যে টক এই যে পরের বাক্যে আছে, যেমন এ এর পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের, বা এটাকে কি বলবো, আর্টিকেল যদি বলি, এটা যদি আর্টিকেল বলি, আর্টিকেলের পরে অবশ্যই অবশ্যই নাউন থাকে বা প্রোনাউন থাকে। সো দ্যাট ইজ দ্য থিংস। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এই বাক্যটি দেখলে অনেকে কন্টিনিউয়াস টেন্স মনে করতে পারে, বাট ডিসলাইকটা এখানে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্রাইং শব্দটি একটি জেরান্ট। জেরান্ট মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ ওটা একটা নাউন, স্থির অবস্থা প্রকাশ করে। জাস্ট কান্না একটা নাউন অবজেক্টে। আই স আ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত শিশুকে দেখেছিলাম, এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। এই বাক্যে সি এর পাস্ট ফর্ম স, এটা আমার মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওই ক্রাইং শব্দটি একটা অ্যাজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজেক্টিভ ওই বেবিকে মডিফাই করছে, যে বাচ্চাটা কেমন, কান্নারত, ক্রাইং বেবি। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। সো যে কথাটা বলতে চাচ্ছি, ম্যাঙ্গো নাউন, পরের বাক্যে ম্যাঙ্গো কিন্তু অ্যাজেক্টিভ। আই টক টু হিম, টক শব্দটি ভার্ব। আই হ্যাভ আ টক উইথ হিম, ওই টক শব্দটি একটি নাউন। আই ডিসলাইক ক্রাইং, এই ক্রাইং শব্দটি নাউন। আই স ক্রাইং বেবি, এই ক্রাইং শব্দটি অ্যাডজেক্টিভ। একই স্পেলিং, বাট পজিশনের পরিবর্তনের কারণে একটি বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটা যদি আপনি শিখতে পারেন, যদি জানতে পারেন, একটা সেন্টেন্স পড়ে যদি আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন দ্রুত। কেন পার্টস অফ স্পিচ আমরা পড়ি? এটা ঠিক কোন কাজে লাগে আমাদের? পার্ট অংশ, স্পিচ মানে কথা বা বাক্য, একটা বাক্যের অংশ। আমরা অনেকেই ইংলিশ বিভিন্ন স্টোরি পড়ি, নভেল পড়ি, ফিকশন পড়ি, বিশেষ করে যারা নিউজ পেপার পড়েন না, ডেইলি স্টার, ডেইলি সান, যে ইংলিশ নিউজ পেপার গুলো আছে, আপনারা দেখবেন নিউজ পেপারের ওয়ার্ডগুলো অনেক বেশি কমপ্লেক্স থাকে। ফ্রেজ ব্যবহার করা থাকে, ক্লজ ব্যবহার করা থাকে, তিন চারটা লাইনে গিয়ে একটা ফুল স্টপ থাকে, তার ভিতরে অনেকগুলো ক্লজ থাকতে পারে বা ফ্রেজ থাকতে পারে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা পড়ি। আমরা অনেকেই প্যাসেজ, ইংলিশ প্যাসেজ রিডিং করতে পারি, কিন্তু কতজন অ্যাকচুয়াল অর্থটা বলতে পারে, অ্যাকচুয়াল অর্থটা লিখতে পারে? পারি না। একটা সেন্টেন্স পড়ে তার অর্থটা কি, এটা না পারার প্রধান কারণ কি? যে আমি ভোকাবুলারি জানি না, আমি শব্দ অর্থ জানি না, তাই আমি অর্থ বের করতে পারছি না। এখন মনে করেন তিন লাইনে একটা বড় বাক্য আছে, তিনটা লাইন, সেখানে একটা বড় বাক্য আছে। ওই বাক্যের ভিতরে, ওই বাক্যের ভিতরে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, 15টা ওয়ার্ড আছে। 15টা ওয়ার্ডের ভিতর আপনি 10টা ওয়ার্ডের অর্থ জানেন, 5টি জানেন না। যে 5টি জানেন না, ওইটা জানলে আপনি সব সেন্টেন্সের অর্থ হয়তো বের করতে পারবেন। ওই 5টি আপনি একটা ডিকশনারিতে সার্চ দিলেন, আপনার মোবাইলে সার্চ দিলে অর্থ পেয়ে গেলেন। 5টি ওয়ার্ডের অর্থ পেলেই কি সম্পূর্ণ সেন্টেন্স অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, অ্যাকচুয়াল সেন্সটা কি, এটা কি আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন? এটা সম্ভব হয় না, আপনার চেষ্টা করে দেখবেন। কিন্তু আপনার বাংলা অর্থ জানার দরকার নেই, ভোক্যাবুলারির অর্থ জানার দরকার নেই। আপনি যদি পার্টস অফ স্পিচের ফাংশন বুঝতে পারেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, ওই যে 15টা ওয়ার্ড বলছি, ওই 15টা ওয়ার্ডের ভিতর কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, এইটা যদি আইডেন্টিফাই করতে পারেন, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং ইজিলি বোঝা যায়, ইজিলি আইডেন্টিফাই করা যায়। ভোকাবুলারি প্রয়োজন হয় না। কিন্তু আপনি ভোকাবুলারি জানেন না, ভোকাবুলারির অর্থ পেলেন, ওইটা দিয়ে কখনো সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা সেন্সটা কি এটা বোঝা যায় না। পার্টস অফ স্পিচটা কি? একটা সেন্টেন্স বা বাক্যের অর্গানাইজেশন। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন, সেই শব্দগুলো কিভাবে অর্গানাইজ হচ্ছে, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের জন্য বসছে, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের ঘাড়ের উপর বসছে, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্ট হচ্ছে, ফাংশনটা কি ওয়ার্ডের, এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। এইটা যারা বুঝতে পারে,
তার ভিত্তিটা মজবুত হয়ে যায়, সে নিজের মতো করে যে কোনো বাক্য লিখতে পারে বা বলতে পারে। আমি কি বললাম? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? কি বলছি আমি? বোঝা যাচ্ছে পার্টস জি অফ জি। স্পিচের উত্তরটা কি? দেখেন, আমি কিন্তু ফ্রি ক্লাসে অনেক দ্রুত কথা বলে গেছি, অনেক জোরে জোরে কথা বলছি, অনেক কিছু দেখে আসছি, বাট পেইড করছি কিন্তু আমি ওইভাবে করি না। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে বলার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, যাতে করে প্রত্যেকটা বিষয় বা বিষয়গুলো আপনারা নিতে পারেন। তাহলে আমরা এক নজরে একটু সবগুলো পার্টস অফ স্পিচ দেখি, তারপর আমি আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করছি। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোই নাউন। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kinds of name. This means whatever we are seeing and are watching around us is noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. করিম does not like to go to school. করিম স্কুলে যেতে পছন্দ করে না। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। কুয়েত একটা মুসলিম দেশ। সো করিম, কুয়েত, এটা নাউন। স্কুল, কান্ট্রি, এটাও নাউন। অর্থাৎ নাউন একটা বাক্যে মোস্ট অফ দ্য টাইম একদম শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে। শুরুতে থাকে, সাবজেক্টের পরে, মানে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের স্থানে কে থাকে? নাউন। নাউন না থাকলে সেই বাক্যে প্রোনাউন থাকে। এরপর নাউন আর কোথায় থাকে? বাক্যের শেষে থাকে, শুরুতে এবং শেষে। শুরুতে এবং শেষে নাউন থাকে। পার্টস অফ স্পিচের অর্গানাইজেশনটা বুঝতে হবে। সাবজেক্টের পরেই থেকে ভার্ব। আচ্ছা, প্রোনাউনটা কি? সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বলে। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। করিম ইজ আ গুড বয়। এখন আমি যদি আবার বলি করিম গোস টু স্কুল এভরিডে, করিম শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, অফ দেয়ার চিলড্রেন, সরি সরি, এখানে করিম না, এটা লেখা উই শুড। সো আপনি যদি বলেন যে করিম গোস টু স্কুল এভরিডে, করিম ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্টস, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে যদি করিমের ব্যবহার করেন, এটা রিডান্ডেন্সির কাজ করে। এই প্রোনাউনের উৎপত্তিটা কিভাবে হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইংরেজদের থেকে আসে, ব্রিটিশদের থেকে আসে। ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। আমরা বাংলায় অনেক সময় বলি সে নাচতে নাচতে স্কুলে যায়, এটা যদি আপনি বলেন হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, ইট উইল বি রং। পরপর দুটো ড্যান্সিং সিঙ্গিং এগুলো বসানো যায় না, এগুলো বসানো যায় না। এই জন্য এটাকে দ্বিরুক্তি বলে। তো প্রত্যেকটা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই প্রবলেমটা দূর করার জন্য নাউনের পরিবর্তে যদি প্রোনাউন হি এর ব্যবহারটা করি, একটা সেন্টেন্স বলতে, দেখতে বা লিখতে অনেক সুন্দর লাগে। এভাবেই প্রোনাউনটা আসে। সো করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল এভরিডে। দেন এখানে আরেকটা বাক্য আছে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। সো উই শব্দটি একটা প্রোনাউন। আবার এই যে চিলড্রেন, এটাও কিন্তু একটা নাউন। অর্থাৎ নাউন বা প্রোনাউন মোস্ট অফ দ্য টাইম একটা সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে। অ্যাডজেক্টিভ কোথায় থাকে? একটা বাক্যের শুরুতে যদি নাউন প্রোনাউন থাকে এবং শেষে যদি নাউন প্রোনাউন থাকে, ঠিক তার আগে নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর মূলত অ্যাডজেক্টিভ বসে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আই টেল ইউ গেইন, যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন. It specifies the quality, number, and size of nouns or pronouns. It describes nouns or pronouns. নামিরা, নাইমা ইজ আ বিউটিফুল গার্ল। গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি। সো গার্ল শব্দটি কি? একটি নাউন। এটার ঘাড়ের উপর কে বসছে? বিউটিফুল। কাকে মডিফাই করছে? গার্ল। গার্ল শব্দ, গার্ল শব্দ, সরি, বিউটিফুল শব্দটি গার্লকে। হি হ্যাজ থ্রি রেড পেন্স, তার তিনটা লাল কলম আছে। একটা সেন্টেন্স বা বাক্যের জিস্ট মনে রাখবেন, মেইন অংশ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। টোটাল পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এর ভিতর এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের কথা বলছি, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। নাউন, প্রোনাউন আর ভার্ব, এই তিনটার একটা বাদ দিলে সেন্টেন্স হয় না, সেন্টেন্স ভালোভাবে অর্গানাইজড হয় না। বাকি পার্টস অফ স্পিচগুলো বাড়তি অংশ, সেন্টেন্সকে মডিফাই করার জন্য থাকে। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কথা বলা, নাউন প্রোনাউনের ঘাড়ের উপর ওঠা। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে নিয়ে কথা বলা, ভার্বের ঘাড়ের উপর ওঠা। প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের আগে বসা। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা আলাদা ক্লজ, ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করা বা জোড়া লাগানো। ইন্টারজেকশন আবেগসূচক, এটা ওইভাবে ব্যবহার হয় না, এটা অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে একটু ডিফারেন্ট, এটা দেখলেই চেনা যায়, এক্সক্লামেশন সিম্বল থাকে। সো এই হচ্ছে বিষয়। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে। দেখেন, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন। ইট স্পেসিফাইস দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন অর প্রোনাউন্স। ইট ডেসক্রাইবস নাউন্স অর প্রোনাউন্স। হ্যাঁ, সো এটা আমাকে বুঝতে হবে। একটা নাউন বা প্রোনাউন, সেটা শব্দের শুরুতে থাকুক বা শেষে থাকুক, তার সম্পর্কে যে অতিরিক্ত কথাটা বলছে, অতিরিক্ত কথাটা লিখছে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব কি? ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সাবজেক্টে নাউন প্রোনাউন থাকে, এরপর ভার্ব, অবজেক্টও নাউন প্রোনাউন থাকে। দ্য ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। উইদাউট আ ভার্ব no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doings and action. যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইড, গিভ, এক্সেট্রা। সো দোজ আর দ্য ভার্ব। ভার্ব, মেইন ভার্ব একটা বাক্যের সাবজেক্টের পরে থাকে। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। চেহারা ভার্বের মতো হলেও সেটা আসলে ভার্ব না, জেরার ইনফিনিটিভ বা পার্টিসিপল। হি রাইটস আ লেটার, হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। সো রাইট, গেভ, এগুলো হচ্ছে মূলত ভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে বাড়িয়ে বলা। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব বলে। ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইস দ্য ভার্ব, adjective or other adverb is known as an adverb. He asked my name gently. সে আমার নাম ভদ্রতার সাথে জিজ্ঞাসা করেছিল। হাউ, কিভাবে? জেন্টলি, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। হি ওয়াক স্লোলি, শি ওয়াক স্লোলি, সে খুব ধীরে সুস্থে খায়। হাউ, কিভাবে? স্লোলি। শি বট আ ভেরি লং ড্রেস, সে কেমন ড্রেস কিনেছিল? ড্রেস, লং ড্রেস, লং ড্রেস, ভেরি লং ড্রেস। অর্থাৎ অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত কথা বলে। যেমন সে জিজ্ঞাসা করেছিল আমার নাম, এবার কিভাবে জিজ্ঞাসা করেছিল, মানে ওই যে ভার্ব, তার যে জিজ্ঞাসা করা ওই ধরনটা কেমন ছিল? জেন্টলি। সে কিভাবে হাঁটে? স্লোলি। সে কিনেছিল কি? লং ড্রেস, লম্বা ড্রেস। লং শব্দটা কি জানেন? অ্যাডজেক্টিভ, ড্রেসকে মডিফাই করছে। আর ওই লং কে মডিফাই করছে ভেরি শব্দটি, অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। লং, ভেরি লং, অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটাই বলছে। দ্য ওয়ার্ড হুইচ ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ or other adverb is known as adverb. Then preposition. A preposition defines the relationship between nouns or pronouns with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time. এটা কি বলছে? ওকে, সো কি বলছে দেখেন, প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকেই মূলত প্রেপোজিশন বলে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলছি। দেখেন, প্রেপোজিশন হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার, অর্নামেন্ট। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, ওই যে নতুন বউকে সাজায় না, বা সিনেমার নায়িকাদের সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, অলংকৃত করে। সো প্রেপোজিশন ছাড়া একটা সেন্টেন্স কখনো কমপ্লিট হয় না, একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্ট হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হয়। প্রেপোজিশনের প্লেসটা হচ্ছে মূলত অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকে ঠিক তার আগে। ওকে, সো এখন দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন।
The book is on the table. Rohim is hiding behind the tree. The girl brought a letter for me from the teacher who taught us English. Conjunction. কনজাংশনটা কি তাহলে? ফর মানে কি? জন্য। এগুলো আমরা হয়ে যাবে আমাদের। সো ফর মানে কি? জন্য। সরি। আচ্ছা, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নো, সাজ, বিকজ, এটসেট্রা। ইউজুয়ালি কনজাংশন জয়েন্স আ ওয়ার্ডস with another words to or join a sentence with another sentence. It is connected. It links words, sentences, phrases, or clause. Shaif and Saurabh are very good friends. Akash is a boy, but Mo is a girl. এগুলো হচ্ছে কনজাংশন, এই যে বাটের ব্যবহার বা এইগুলো। She gave me the letter and the and then she quickly ডাজ ইট, এরকম কিছু হবে। আচ্ছা, আর ইন্টারজেকশন, ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররে, আল্লাহ, ও, ব্রাভো, ওস, etc. Alas, his father is died. Hooray, we have won the game. Oh, what a beautiful girl she is. So in that way you can express it. আহ, এরপর এখানে অনেকগুলো ফাংশন আছে। এখন যাই থাকুক, আসলে পার্টস অফ স্পিচটা হচ্ছে আমরা যখন ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করি, সেই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলোকে আইডেন্টিফাই করতে হয়। এই আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বোঝা যায়। এখন মেইন যে পার্ট বা মেইন যে ফাংশন, সেটি হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট, একটু প্রবলেম হয়েছিল, দেখছি। আমাদের, আমি আপনাদের আগের ক্লাসে বলছি যে আমাদের প্রত্যেকটা ভার্বের বিভিন্ন ফর্ম থাকে না, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। অর্থাৎ মনে করেন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 এটা হচ্ছে থার্ড পারসন ফর্ম। একটা ভার্বের টোটাল এইভাবে কয়টি ফর্ম থাকে? পাঁচটি। এখন এই যে ভার্বের ফর্মগুলো আপনারা দেখছেন, আমি এটা কবে একটা ক্লাসে লিখছিলাম। এখন এইখানে যদি আমি লিখি যে রাইট, এই রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং। এর থার্ড পারসন হচ্ছে রাইটস। তো এরকম ভাবে প্রত্যেকটা ভার্বের যে ফর্মগুলো, এই ফর্মগুলো আমরা জানি এবং আমরা মনে করি। মনে করেন গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গান। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং। থার্ড পারসন কি? গোজ। এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম বলছি না, এভাবে মনে করেন আমি একটা ভার্ব লিখলাম স্টেল, এর মানে হচ্ছে চুরি করা, হ্যাঁ। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। স্টেলিং। এটা থার্ড পারসন হচ্ছে স্টেলস। ওকে। ওকে, তো একটু বোঝার চেষ্টা করেন। এই যে ভার্ব গুলো, ভার্বের ফর্ম গুলো। এখন এই ভার্ব দিয়ে আমি যদি সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল আই স্টেল মানি, এর মানে হচ্ছে আমি টাকা চুরি করি। এরপর আমি যদি বলি আই স্টোল মানি, এর মানে হচ্ছে আমি টাকা চুরি করেছিলাম। আমি যদি বলি আই হ্যাভ স্টোলেন মানি, এখন যদি বলি আমি টাকা চুরি করেছি, আই হ্যাভ স্টোলেন মানি।
এই যে সেন্টেন্স গুলো, এখানে স্টেল শব্দটি কি হিসাবে আছে? মেইন ভার্ব। হ্যাঁ, সাবজেক্টের পরে স্টেল, সাবজেক্টের পরে স্টোল বা হ্যাভ স্টোলেন কি হিসাবে আছে? মেইন ভার্ব। কিন্তু এই যে V3 বা V4, এগুলো যে অলওয়েজ ভার্ব হয় বিষয়টা এরকম না। এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ এই যে ভার্বের ফর্ম আমরা দেখছি বা আমরা করি, আমরা অনেকে মনে করি এটা শুধু টেন্সেই কাজে লাগে, কিন্তু এটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ ইউ ক্যান রিয়েলাইজ ইট। সো জাস্ট ওয়েট আ মিনিট, আমি আপনাদের একটু বলি। মনে করেন এই যে স্টেল ভার্ব যে সেন্টেন্স লিখলাম, তাই না? এখন আমি যদি বলি যে স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এর মানে হচ্ছে টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। আমি যদি বলি আই স আ বয় স্টোলেন মানি, আমি একটা ছেলেকে, আই স এ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি ঠিকই লিখতেছি, কিন্তু আই স এ বয় স্টেলিং মানি, আমি টাকা চুরি করেছিলাম, করতে দেখেছিলাম একটা ছেলেকে। আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। স্টেলিং মানি। এবার দেন স্টোলেন। স্টোলেন, হ্যাভিং স্টোলেন, স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে ভার্বের ফর্ম আপনারা দেখছেন, এই ভার্বের ফর্মগুলোকে আমরা ভার্ব হিসাবেই চিনি। আমরা বিভিন্ন টেন্সে এই ফর্মগুলো পরিবর্তন করলে বিভিন্ন টাইমে কথা বলতে পারবো। যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম বা লিখতেছিলাম। সো এইভাবে এই বিষয়গুলোকে বুঝতে হবে, এই বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখান থেকে যদি আপনি আহ, এই যে সেন্টেন্স গুলো, এই যে আই স্টেল মানি, স্টোল মানি, হ্যাভ স্টোলেন মানি, বা এখানে আপনি যে বিষয়গুলো আপনারা ভাবেন, যেভাবে নেন, সেভাবে আপনাদেরকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা সেন্টেন্স পড়বেন, সেটা লং সেন্টেন্স হতে পারে, সেখানে সাবজেক্ট কোনটা, সেটা নাউন হবে না হলে প্রোনাউন হবে। ভার্ব কোনটা, ভার্ব দেখতে হবে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এরপর এক্সটেনশন। এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি মানে মেইন ভার্ব ছাড়াও অন্য ভার্ব বসাতে পারি, যে ভার্ব দেখলে আপনার মনে হবে মেইন ভার্ব, কিন্তু সেটা আসলে ভার্ব না, সেটা জেরান্ড অথবা পার্টিসিপল। ঠিক আছে? এর কাজ করে। অর্থাৎ সব কথার এক কথা, ভার্বের যে ফর্মগুলো আছে, এর ভিতরে 3 নাম্বার ফর্ম যেটা এবং 4 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, এইগুলো ভালোভাবে জানতে হবে। কারণ এগুলো আমার অলওয়েজ যে মেইন ভার্ব হিসেবে বসবে এরকম না। মেইন ভার্ব হিসেবে বসলে এই যে স্টোলেন, গন, রিটেন, এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসা লাগবে। বা অক্সিলারি, কি বলে এটা, এই যে গোয়িং বা স্টেলিং বা রাইটিং এরকম যদি থাকে, তাহলে সেখানে মেইন ভার্ব হিসেবে হচ্ছে নাকি নন ফাইনাইট ভার্ব হিসেবে হচ্ছে, সেটা বুঝে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এটা আইডেন্টিফাই করাটা জরুরি, আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। এটা যেভাবে হোক আপনি যদি করাতে পারেন, দ্যাট উইল বি বেটার। এটা আপনি করতে পারলে আপনার এই ক্রিয়েটিভিটির জায়গাটা ডেভেলপমেন্ট আসবে। এই জায়গাটায় আপনি ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। এটা করতে হবে। তাহলে দেখেন, একই স্পেলিং, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এটা স্থির একটা অবস্থা দিচ্ছে যে চুরি করা একটা খারাপ অভ্যাস, সেই জন্য একটা নাউন। আই স বাই স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। তো চুরি করতে দেখেছিলাম, এটা হচ্ছে জেরান্ড, সরি, প্রেজেন্ট পার্টিসিপল। আগেরটা জেরান্ড, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার লিখছি যে হ্যাভিং এ স্টোলেন মানি, মানে টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটাকে বলে আলাদা। মানে হ্যাভিং এ স্টোলেন মানি এটা একটা ফ্রেজের মতো ব্যবহার করলাম। দ্য থিপ র্যান অ্যাওয়ে এটা হচ্ছে মেইন সেন্টেন্স বা ক্লজ। তাহলে এই যে হ্যাভিং এ স্টোলেন মানি, এই স্টোলেন শব্দটা কি? এটা কিন্তু অ্যাজেক্টিভ, নট ভার্ব। এটা কিন্তু অ্যাজেক্টিভ, মানে কি মডিফাই করছে। হ্যাভিং এ স্টোলেন মানি এটা কিন্তু অ্যাজেক্টিভ। আই হ্যাভ স্টোলেন মানি, ওই স্টোলেনটা ভার্ব। হ্যাভ অক্সিলারি ভার্ব, স্টোলেন মেইন ভার্ব, আমি টাকা চুরি করেছি। কিন্তু আমি যদি বলি যে আই আই স আই স আ বয় স্টোলেন
মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছি, আই স এ বয় স্টোলেন মানি। এই বাক্যে আহ, এই স্টোলেন শব্দটা একটা অ্যাজেক্টিভ, মানিকে মডিফাই করে, বা এখানে আর আরো বিভিন্ন ওয়েতে এটা বলা যায় এইভাবে। সো আমাদের মেইন কথা বা মেইন টাস্ক, মেইন কাজ হচ্ছে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করে আমাদের এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, এটা কমপ্লিট করতে হবে এবং পার্টস অফ স্পিচকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন দেখেন এই যে একটা বাক্য, যে হি স্যাট বিসাইড মি, হেয়ার বিসাইড ইজ, সে আমার পাশে বসে ছিল। এখানে এই বিসাইড শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বলছে যে এটা প্রেপোজিশন। কেন? যেহেতু সে বসেছিল, বিসাইড মি, তাহলে মিটা কি? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা প্রোনাউনের আগে যখন বিসাইডটা বসছে, এটা হচ্ছে মূলত একটা প্রোনাউন, সরি অ্যাজেক্টিভ, সরি আমার ভুল হচ্ছে। প্রোনাউনের আগে যখন বসছে, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, কারণ প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। বিসাইডটা অবস্থান করছে প্রোনাউনের পূর্বে, মি এর পূর্বে, এই জন্য এটা প্রেপোজিশন। অর্থাৎ সব কথার এক কথা কি, বিষয়টা আমি আপনাদের একটু ভেঙে বলি। একটা সেন্টেন্স বা বাক্য গঠনের স্ট্রাকচার হচ্ছে, আমি বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয় বা এটা থাকে এক্সটেনশনের জায়গাটাতে। আচ্ছা, যাই হোক, এখন মেইন কথা যেটা আমি বলছি, এই সাবজেক্টের স্থানে আমার নাউন অথবা প্রোনাউন রিলেটেড ওয়ার্ড থাকে, এটা থাকবেই মাস্ট। সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন, এরপরে আমার ভার্ব থাকবে, তো ভার্ব নিজেই তো একটা পার্টস অফ স্পিচ। এরপর এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গাটাতে মোস্ট অফ দ্য টাইম, আই মিন অবজেক্টে, মোস্ট অফ দ্য টাইম নাউন অথবা প্রোনাউনই থাকবে, প্রোনাউনই থাকবে। এখন এই যে স্ট্রাকচারটার কথা আমি বললাম, যে এক্সটেনশনে নাউন বা প্রোনাউনই থাকবে, একটু বোঝার চেষ্টা করেন। আমি ফাঁকা জায়গায় নিয়ে আসি। দেখেন, তাহলে আমার একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার কি? যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্টে নাউন প্রোনাউন থাকে, তারপর ভার্ব, এটা নিজে একটা পার্টস অফ স্পিচ, এরপর এক্সটেনশনে আবার নাউন বা প্রোনাউন থাকে। এখন এটা আমি অ্যাজেক্টিভ কোথায় বসাবো? বলছি অ্যাজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য, বিশেষায়িত করার জন্য, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য বসে। অর্থাৎ অ্যাজেক্টিভ বসবে এই নাউন প্রোনাউনের ঘাড়ের উপর, এডিজে হয়, এখানে থাকবে অ্যাজেক্টিভ সাবজেক্টের ঠিক আগে। এটা থেকে কি হয়, নাউনটাকে স্ট্রং করে, নাউন ফ্রেজ তৈরি করে। এখানেও যদি নাউন প্রোনাউন থাকে ঠিক এর আগে, বা এরকম জায়গাটাতে, ভার্বের পরে এবং এক্সটেনশনের আগে, এরকম জায়গাটাতে মূলত অ্যাজেক্টিভ বসে বা থাকে, যদি অ্যাজেক্টিভ থাকে। এই, এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, যে কোনো জায়গায়, কিন্তু সেটা ইন্ডিকেট করবে এই ভার্বকে। এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। এরপর প্রেপোজিশন। প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, যে নাউন প্রোনাউনগুলো অবজেক্টের স্থানে থাকে। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা বসাইছি, ঠিক এরকম জায়গায় মূলত অ্যাডজেক্টিভ না থাকলে প্রেপোজিশনের ব্যবহার হয়, প্রেপোজিশন অনেক বেশি ব্যবহৃত হয়, বেশি বসে থাকে। এইটাই হচ্ছে একটা ওয়ার্ডের ফাংশন। আমি আমারও বলছি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, বাট অ্যাডভার্ব অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ফর এক্সাম্পল, রিডস হি রিডস আ বিউটিফুল বুক। এই বাক্যে হিটা হচ্ছে প্রোনাউন, বুকটা হচ্ছে নাউন। কথাটা বোঝেন, হিটা কি? প্রোনাউন। রিডস শব্দটা এখানে ভার্ব। এরপর আ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। বিউটিফুল, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। বুক শব্দটি নাউন, সে একটা বই পড়ছে। হি ইজ আ, আমি যদি বলি ভেরি বিউটিফুল বুক, সে খুব সুন্দর একটা বই পড়ছে, এই ভেরি শব্দটি একটা অ্যাডভার্ব। এইগুলো আর কি বুঝতে হয়, কেন অ্যাডভার্ব ওই বিউটিফুলকে মডিফাই করছে, বিউটিফুল কেন অ্যাজেক্টিভ ওই বুককে মডিফাই করছে। তাহলে বুক কি? এটা আমার মেইন ওয়ার্ড। হিটা কি? এটা আমার মেইন ওয়ার্ড। এটা নাউন, এটা প্রোনাউন। রিডস শব্দটা কি? ভার্ব। এখন আমি যদি বলি হি রিডস আ ভেরি বিউটিফুল বুক, এবার যদি আমি লাস্টে লিখি যে অ্যাটেন্টিভলি, তাহলে আমার বাক্যটা একটু বড় হয়। আর এই যে অ্যাটেন্টিভলিটা লিখলাম, এটা এটা কি? এটাকেও বলছি যে অ্যাডভার্ব অফ ম্যানার, এটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বলছি? যে সে সুন্দর একটা বই পড়ছিল বা পড়ে। এবার কিভাবে পড়ে,
কিভাবে পড়ে, অর্থাৎ রিড মানে পড়া। এই অ্যাটেন্টিভলি মডিফাই করছে কাকে, কাকে কোশ্চেন করে আসতেছে, রিডকে, যে পড়ে সে কিভাবে পড়ে, মনোযোগের সাথে, গুরুত্বের সাথে। ওই অ্যাটেন্টিভলিটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। ওটা কিন্তু শুরুতে বসানো যেত যে অ্যাটেন্টিভলি হি রিডস আ বুক, হি রিডস আ ভেরি বিউটিফুল বুক অ্যাটেন্টিভলি, যে কোনো হইতে বলা যায় অ্যাডভার্ব। অ্যাডভার্ব সেন্টেন্সের অর্থের পরিবর্তন করে না, বাট এই বিষয়গুলো হচ্ছে আর কি আপনাদেরকে বুঝতে হবে। সাবজেক্ট কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, প্রিপোজিশন কি, ইন্টারজেকশন কি। এর জন্য আমার এই যে পিডিএফ ফাইলটা দেখছেন, এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, ইভেন প্যাসেজ এক্সারসাইজও দেওয়া আছে, এটা আপনাকে দেখতে হবে। যেমন দেখেন একটা প্যাসেজ, আমি একটু ডিটেলসে বলবো কোন জায়গা থেকে। দেখেন বলছে, শি অলওয়েজ স্পিক্স পলাইটলি উইথ এল্ডার্স অ্যান্ড রেসপেক্টস দেম। সে সর্বদা ভদ্রতার সাথে কথা বলে এবং বৃদ্ধদের রেসপেক্ট করে। এই শি শব্দটা কি, প্রোনাউন। অলওয়েজ শব্দটি কি, অ্যাডভার্ব। স্পিক্স কি, ভার্ব। পলাইটলি কি, অ্যাডভার্ব। উইথ কি, প্রিপোজিশন। এল্ডার কি, নাউন। অ্যান্ড কি, কনজাংশন। তো তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আইডেন্টিফাই করে ফেলতে পারছে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছে বা বলতে পারছে। তো এইটা হচ্ছে আর কি আপনাকে ডেভেলপ করতে হবে, এই জায়গাগুলোকে আপনাকে আসতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে। আ বিউটিফুল বার্ড ওয়াজ সিটিং অন দ্য ট্রি অ্যান্ড সিঙ্গিং সুইটলি। আ ডিটারমিনার, মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ ওগুলো অ্যাডজেক্টিভ। বিউটিফুল অ্যাডজেক্টিভ, বার্ড নাউন, ওয়াজ ভার্ব, সিটিংটা ভার্ব, অনটা প্রিপোজিশন, দা ডিটারমিনার বা এটা অ্যাডজেক্টিভ বলবো আর কি, বা আর্টিকেল বলবো। ট্রি শব্দটা নাউন, অ্যান্ড শব্দটি কনজাংশন, সিঙ্গিংটা ভার্ব, সুইটলি অ্যাডভার্ব। হ্যাঁ, সো এইভাবে এটা এটা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নাম আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে, বা কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এইটাই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের ফাংশন। এখানে যে প্যাসেজগুলো আছে, আপনারা এই প্যাসেজগুলো একটু দেখবেন। এগুলো দেখে এখান থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন কিনা এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশনের সাথে পড়বেন। আমি যে টাং টুইস্টার গুলো দিয়েছিলাম এটা করবেন। বলছেন, once upon a time, in a small village near a river, there lived a kind and a humble fisherman. Every morning, he went to the river to catch fish and sold them in the market. He was happy with his simple life and always helped others in need. One day, while fishing, he found a golden fish that could talk. The fish pleaded, 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 please let me go. I will grant you three wishes. আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। বলছে, the fisherman was surprised but kind-hearted. She let the fish go without working, asking for anything. That evening, when he returned home, he found his small cottage transformed into a beautiful house. His kindness has been rewarded. So এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেখেন, অনস এক সময়, আপন প্রেপোজিশন আর, ডিটারমিনার টাইম নাউন, ইন প্রেপোজিশন আর, ডিটারমিনার স্মল অ্যাডজেক্টিভ, ভিলেজ নাউন, নেয়ার প্রেপোজ, অর্থাৎ সবটুকুর ইয়ে আছে। এইভাবে টেবল করা আছে। দ্য অনেস্ট উড কাটার, অর্থাৎ এইগুলোর প্রোনাউন্সিয়েশন ঠিক করার চেষ্টা করবেন। আমি ইংলিশ পারি না, কোনো কিছু পারার দরকার নেই, কোনো ভোকাবুলারি শেখার দরকার নেই। আপনি লাউডলি একবার রিডিং করেন, সেটা মোবাইলে রেকর্ড করেন, দেখেন নিজের ভিতরে আপনি একটা কনফিডেন্ট পাবেন। লাউডলি রিড আউট করতে হয়। On day, a poor woodcutter was cutting wood near a river. Suddenly, his axe slipped from his hands and fell into the deep water. He became very sad because it was his only axe. As he sat there thinking about what to do, a kind fairy appeared. She asked him why he was sad. The woodcutter told her about his last axe. The fire smiled and divide into the river. She returned with the golden axe and asked, "Is this yours?" The cutter shook his head and said, "No, not mine. Was an old iron axe." Or I was an old iron ox. So the fairy then brought a silver axe, but he still refused. Finally, she brought his old axe, and the woodcutter happily took it. The fairy was pleased with his honesty and rewarded with him all three axes. So আমি সব কথার এক কথা যেটা বললাম বা যেটা বোঝালাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা নিয়ে আরো কথা আছে, ক্লাস আছে, আমি দেখাবো, বাট যতটুকু ধারণা দিলাম